আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনাদের অনেকেই তো আসলে শিখ, মানে বেশ দুজন আর কি। রাবেয়া প্রেজেন্ট আছেন কি? জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাবেয়া কি প্রেজেন্ট আছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভিডিও দেখা যাচ্ছে না, আপনার কি অবস্থা এখন? ম্যাম, আগে থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো। আচ্ছা, ঠিক আছে। টেক কেয়ার। এমনি বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন? জি ম্যাম, বাসায় ট্রিটমেন্ট নিচ্ছি। এমনি ওকে, সবকিছু ওকে তো জি মোটামুটি? জি, আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বাররা কেমন আছে? মোটামুটি ভালো ম্যাম। ঠিক আছে, টেক কেয়ার। তো ভিডিওটা অন রেখেছেন, হ্যাঁ, যদি ক্লাস জয়েন করেন, ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। আর আরেকটা হচ্ছে যে ডক্টর আমেনা ওর বাচ্চা আবারও সিক, আমাকে জানিয়েছে সে জয়েন করতে পারছে না, হসপিটালাইজড আছে বাচ্চাটা। তো এবার হচ্ছে কোভিড আসলে বাচ্চাদেরও স্পেয়ার করছে না, এবং ওনার বাচ্চার মধ্যে সেকেন্ড টাইম এবার নিয়ে। তো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন। সিচুয়েশন আসলে খুব নিশ্চয়ই আপনারা সবাই যেখানে কাজ করছেন, যার যেখানে হসপিটালে, নিশ্চয়ই খুব সিচুয়েশন নিশ্চয়ই অবশ্যই অ্যালার্মিং, স্ট্রেসফুল ডেফিনেটলি। তারপরও আপনারা খেয়াল রাখবেন। সবাই তো নিশ্চয়ই ভ্যাকসিনেটেড নাকি? তো এখন আবার ভ্যাকসিন যারা এখনো নিতে পারেন এর আগের লটে, এবার চেষ্টা করবেন সবাই যেন ভ্যাকসিনেটেড হয়ে যেতে পারে। বাট ভ্যাকসিনেশন দিলে দেখছি আমরা যে আমাদের হসপিটাল সেটিং এ মানে সিভিয়ারিটিটা কম, রিপিটেড হচ্ছে, বাট সিভিয়ারিটি আমরা দেখছি কম। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ফেটাল আউটকাম হচ্ছে, কারণ মরবিডিটি এত বেশি থাকে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যাদের আনকন্ট্রোল থাকে, তাদের আসলে শুরু থেকে বেশি থাকে, সিভিয়ারিটিটা বেশি থাকে। সাথে আরো কিন্তু যোগ হয়েছে ডেঙ্গু। তো আপনারা সবাই কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, জয়েন করেছে মোটামুটি অনেকেই জয়েন করছে। তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটা। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডায়াবেটিস ইন দ্য স্পেশাল গ্রুপ। হ্যাঁ, তিনটা গ্রুপ নিয়ে আমরা মেনলি ডিসকাস করব। একটা হচ্ছে ডায়াবেটিস ইন দ্য ইয়াং, ডায়াবেটিস ইন দ্য এল্ডারলি এন্ড জিডিএম। আসলে তিনটার জন্যই আসলে আলাদা মডিউল দরকার ছিল, বাট আপনাদেরকে একটু ইন ব্রিফ তিনটা টপিক একসাথে করে একটা মডিউলে করা হয়েছে। বিশেষ করে জিডিএমটা তো অনেক ভাস্ট, বাট তারপরও ইন ব্রিফ যেটুকু আপনাদের জানা দরকার আমি সেটুকুই আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবাই আমাকে, তাই না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো পয়েন্টে যদি আপনারা না শুনতে পারেন আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মডিউলে আমরা জানবো হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ইন দ্য ইয়াং পপুলেশন। একটা হচ্ছে এল্ডারলি পপুলেশন, একটা হচ্ছে প্রেগন্যান্সি। So diabetes mellitus in childhood and adolescence is most often type 1 diabetes, but they have the chance of developing type 2 diabetes mellitus and other specific types of DM. আমরা ইয়াং বলে ধরে নিই যে টাইপ 1 ডায়াবেটিস, বাট আমরা মডিউলে মোটামুটি এখন পর্যন্ত এসে কিছুটা আইডিয়া পেয়েছি যে ইয়াং পেশেন্টদের আসলে এক্সক্লুসিভলি টাইপ 1 হয় না, তাদের টাইপ 2 ডিএমও হয় এবং আদার স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিসও হতে পারে। এবং এখনকার দিনে যেহেতু লাইফস্টাইল আমাদের চেঞ্জ হচ্ছে আরবানাইজেশনের জন্য, সো সেডেন্টারি লাইফস্টাইলের জন্য কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ইয়াং এ কিন্তু বেশ হাই রেটে দেখা যাচ্ছে। So diagnostic and management issues in this group of population is different from that of adult. একটু ডিফারেন্ট অবশ্যই। পেডিয়াট্রিক পপুলেশন বা ইয়াং পপুলেশন একটু ম্যানেজমেন্টটা ডিফিকাল্ট, একটু সেজন্য অ্যাডাল্টের চেয়ে একটু ডিফারেন্ট। Type 1 diabetes is growing by 3% per year in children and adolescents and by 5% per year among preschool children. অর্থাৎ যত ইয়াং প্রি-স্কুল টডলার মানে আপ টু দ্য এজ অফ 5, হ্যাঁ, এটা হচ্ছে যে 5% পার ইয়ার, আর 3% পার চিলড্রেন হচ্ছে যে অ্যাডোলেসেন্ট গ্রুপ, একটু ওল্ডার এজ গ্রুপের মধ্যে।
Of this type 1 diabetic children, the highest number of cases is 26%, which lives in Europe. Main আসলে type 1 diabetic children না mainly আসলে ইউরোপে, যেমন ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে and the UK have highest incidence of rates for type 1 diabetes in children. সো এই জন্য দেখবেন আমরা যেসব ইনসুলিন ইউজ করি, যেমন লিডিং কোম্পানি আমরা যেগুলো দেখি নভো নর্ডিক্স এবং এলাই লিডি। এলাই লিডি হচ্ছে আমেরিকান বেসড কোম্পানি, কিন্তু নভো নর্ডিক্স এটা হচ্ছে মেইনলি যে আমরা আর্কটিক সার্কেল আমরা যে বলি, হ্যাঁ, মেরু প্রদেশের যে দেশগুলো আমরা বলি ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এই রিজনটাতে টাইপ 1 এর ইনসিডেন্সটা বেশি এবং এই জন্য ইনসুলিনের রিকোয়ারমেন্টও তাদের বেশি। সো নভো নর্ডিক্স কোম্পানি কিন্তু আসলে এগুলো নরওয়ে বেসড। তো এটা আপনারা একটু চিন্তা করতে পারেন। আমাদের এদিকে থাকে, আমাদের এই রিজিয়নে এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আমরাও পাই, বাট এই রেটটা এত হাই না, ঠিক আছে। Globally, there are close to around 11 million children under the age of 20 years with type 1 diabetes. Every year, more than 132 million children under the age of 20 years develop type 1 diabetes. Type 2 diabetes mellitus in children is relatively less common than adult. ঠিক আছে, একটু কম। অ্যাডাল্টে আমরা যেভাবে টাইপ 2 diabetes mellitus এর পেশেন্ট পাই, ইয়াং চিলড্রেনে তার ইনসিডেন্সটা একটু কম। But nowadays it is being reported more frequently and is associated with high rising rate of obesity among children. So obese যেসব চিলড্রেন হচ্ছে তাদের ক্ষেত্রে টাইপ 2 DM এর ইনসিডেন্সটা আসলে বেশি। Type 2 DM was once seen as a disease of adults. Today, this type of diabetes is growing at alarming rates in children and adolescents. In the USA, it is estimated that type 2 DM represents 8 to 45% of new onset diabetic cases in children, depending on geographic location. ঠিক আছে, ইউএস এর মতো দেশে মানে টোটাল চিলড্রেন যে পপুলেশন আছে, ডায়াবেটিক চিলড্রেন পপুলেশন, তার মধ্যে 8 to 45% হচ্ছে টাইপ 2 DM। ঠিক আছে, তাহলে মানে ব্যাপারটা অনেক অ্যালার্মিং অবশ্যই বলতে হবে। Over a 20-year period, type 2 diabetes has doubled in children in Japan, so that it is now more common than in type 1. That's it. So, আগে যেখানে মনে করা হতো চিলড্রেনদের টাইপ 1 মেইনলি, টাইপ 2 কম বা নাই বললেই চলে, এখন সেটা পুরো রিভার্স হয়ে গিয়েছে। হ্যাঁ, ইনসিডেন্সের কথা, নাম্বারের কথা চিন্তা করলে এখন বিভিন্ন দেশে আসলে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ইনসিডেন্সটা বেশি। সো এটা টাইপ 1 কে ক্রস করে গিয়েছে। Type 2 diabetes in children is becoming a global public health issue with potentially serious outcomes. Type 2 DM affects children in both developed and developing countries. Over half of children with diabetes develop complications within 15 years. So, তাদেরকে আমরা টাইপ 2 ডায়াবেটিস মানে ডায়াবেটিসের জন্য কোন কোন বাচ্চাগুলোকে আমরা স্ক্রিনিং করব? যেসব বাচ্চার সিমটম আছে ডায়াবেটিসে তাদের সবাইকে আমরা করব ইনভেরিয়েবলি। আর যাদের সিমটম নাই কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আমরা করব। রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? একটা হচ্ছে ওবেসিটি, বাচ্চার মানে ওয়েট যদি মোর দেন 85 পার্সেন্টাইলের উপরে চলে যায় অ্যাকর্ডিং টু এজ এন্ড সেক্স, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এর মধ্যে, মাদারের যদি জিডিএম থাকে, এথনিক সাসেপ্টিবিলিটি, যেমন আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনে আমাদের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের ইনসিডেন্সটা বেশি, প্রিভ্যালেন্সটা বেশি। সো আমাদের এই স্পেশাল কিছু এথনিক সাসেপ্টিবিলিটি আছে, সেরকম কোন আন্ডারে পড়ে। ফিচার্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, ক্লিনিক্যালি একটা বাচ্চার যদি অ্যাকান্থোসিস নিগ্রিকাস থাকে, হাইপারটেনশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে, and adolescent একটা মেয়ের যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ফিচারগুলো থাকে, লো বার্থ ওয়েট, এসবের যদি হিস্ট্রি থাকে, তাহলে এইসব রিস্ক ফ্যাক্টর যেসব বাচ্চাদের মধ্যে আছে তাদেরকে আমরা স্ক্রিনিং এ আমরা নিয়ে আসবো। সো স্ক্রিনিং এর ব্যাপারে কিছু পয়েন্ট আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ডায়াবেটিস ইন চিলড্রেন ইউজুয়ালি প্রেজেন্টস উইথ ক্লাসিক্যাল সিমটমস। ইউজুয়ালি random blood glucose or fasting blood glucose are often sufficient to label them as diabetic. ঠিক আছে, OGTT should be avoided if possible because that may result in very high blood glucose after oral glucose load. আপনার
এই কথাটাই প্রথম দিকের মডিউলে যখন আমরা ডায়াগনোসিস করাচ্ছিলাম অ্যাডাল্টের ক্ষেত্রে তখন একজন জিজ্ঞেস করেছিল। এটার অ্যান্সার হচ্ছে এটা যে আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ওজিটিটি গোল্ড স্ট্যান্ডার্ড, দ্বিতীয় কোনো কথা নেই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি, বা এক নম্বর হচ্ছে বারবার স্যাম্পল কালেকশন করা। যে একবার ফাস্টিং দিলাম, গ্লুকোজ খাওয়ালাম, একটা ধরেন 2 বা 3 বছরের বাচ্চা কিন্তু গ্লুকোজ খেয়ে সে গ্লুকোজ হয়তো সে খাবেই না, খাওয়ানোটা ডিফিকাল্ট। বা কোনো বাচ্চা যদি খেয়ে ফেলে একেবারে গ্লুকোজ ড্রিঙ্ক, সে হয়তো অনেক সময় বমি করে দেয় বাচ্চারা, এটা খুব কমন। সো এইসব টেকনিক্যাল কিছু প্রবলেম আছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বেশিরভাগ বাচ্চারাই ক্লাসিক্যাল সিমটম নিয়ে প্রেজেন্ট করে। তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি ওজিটিটি যদি করতে না পারি, আপনি যদি মনে করেন বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাস্ট 5 ইয়ার্স সে ওজিটিটি কুক করতে পারে, তাহলে আপনি করতে পারেন। বাট ইট ইজ নট মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, যেমন আমরা অ্যাডাল্টের বলি ওজিটিটি করতেই হবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আপনি যে কোনো 2টা ক্রাইটেরিয়া ওজিটিটি বাদে যদি ফুলফিল করে, যেমন আইদার র্যান্ডম অথবা ফাস্টিং, হ্যাঁ, এর সাথে আপনি হিমোগ্লোবিন এওয়ান্সিও অ্যাড করতে পারেন, যে কোনো 2টা প্লাস ক্লাসিক্যাল সিমটম যদি থাকে, আপনি কিন্তু মোটামুটি কনফিডেন্টলি ডায়াগনোসিস করে দিতে পারেন। ঠিক আছে? So children with obesity +1 or more risk factors should be screened at the age of 10 years or at the onset of puberty. অর্থাৎ কখন আপনি স্ক্রিনিং শুরু করবেন, যেসব বাচ্চাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আপনি 5 বছর ধরে সেপারে, যেমন 5 বছর একটা বাচ্চার সিমটম নাই কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, আপনার দরকার নাই। আপনার ওবেসিটি +1 রিস্ক ফ্যাক্টর যদি থাকে, তাহলে আপনি 10 বছর বয়স থেকে অথবা পিউবার্টি অনসেট থেকে আপনি তার স্ক্রিনিংটা শুরু করবেন, এবং এটা এভরি 3 ইয়ারলি করাটা হচ্ছে আইডিয়াল। আপনি চাইলে আরো ফ্রিকোয়েন্টলি করতে পারেন। In many tropical countries, including Bangladesh, there is substantial number of young teen diabetic cases with or without pancreatic calcification that are diagnosed and assigned as specific type of diabetes. Previously, they were called malnutrition-related diabetes mellitus. আমরা যেটা বলছি যে এফসিপিডি, এটাই আমাদের মানে একটা প্রিভিয়াসলি এটা টার্ম ছিল এমআরডিএম, ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলিটাস। বাট এরপরে দেখা গেল যেটা আসলে ম্যালনিউট্রিশনের সাথে ডিরেক্টলি আসলে কোনো রিলেশন খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে রিলেশন আছে, বাট মোস্ট অফ দ্য কেসে ম্যালনিউট্রিশনের সাথে সেরকম কোনো ডিরেক্ট রিলেশন পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এই টার্মটা এখন অবসলিট, এখন তাদেরকে এফসিপিডির টার্মে আন্ডারে ফেলে দেওয়া হয়। So management of diabetes in children needs special skill in this field. 3 fundamental components of DM management in children: drugs, diabetic education, and medical nutrition therapy and exercise. They don't differ much from those of adults. However, they mostly need insulin because of their either type 1 DM or other types of with severe insulin deficiency. So বাচ্চাদের আসলে এই মানে ট্রিটমেন্ট তো আছে, ম্যানেজমেন্ট, বাট এই যে এডুকেশনটা, এক্সারসাইজ, থেরাপি, এগুলো আসলে খুব কমপ্লিকেটেড বাচ্চাদের ক্ষেত্রে। কেন? একটা হচ্ছে যে বাচ্চাদের এডুকেশন, আপনি যে আপনার পেশেন্ট, দেখা যাবে সে এডুকেশন কিছুই বুঝবে না, এডুকেট করতে হবে তার বাবা মাকে অথবা তার কেয়ার গিভারকে, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে যে এক্সারসাইজ। একটা বাচ্চাকে আপনি এক্সারসাইজ বড়দের মতো যেভাবে নিয়ম, সেই নিয়ম সে কোনোদিনও সে মানবে না, তার ইচ্ছা মতো সে খেলাধুলা করবে। তো তার পছন্দ মতো এক্সারসাইজের স্বাধীনতা দিয়ে তাকে আপনার বলে বুঝিয়ে দিতে হবে সে কতক্ষণ এক্সারসাইজ করবে। ফর এক্সাম্পল, সে যদি ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে তাকে বলতে হবে যে হ্যাঁ ফুটবল তুমি 30 মিনিট ধরে খেলবা, বা বাবা মাকে বলতে হবে। সে যে খেলাটা পছন্দ করে, যেখানে তার ফিজিক্যাল এক্সারসাইজ ভালোভাবে হয়, সেই খেলাটা তাকে পারমিট করতে দিতে হবে, যে আমি 30 মিনিট ব্যাডমিন্টন খেলবো, বা 30 মিনিট স্কিপিং করবো, বা 30 মিনিট ফুটবল খেলবো। মানে এই ধরনের ব্যাপারগুলো একটু ফ্লেক্সিবল অপশন দিতে হবে বাচ্চাটাকে। আর 3 নম্বর হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি। বাচ্চারা আসলে ইচ্ছা মতো খায় অথবা খেতে চায় না, দুটোই প্রবলেম আছে। সো বাবা মাকে এডুকেট করতে হবে ডায়েট চার্ট সম্পর্কে এবং ডায়েট চার্টের অল্টারনেটিভ অপশন সম্পর্কে। প্রতিদিন একই রকম ডায়েট চার্ট না দিয়ে তাকে অল্টারনেটিভ অপশনগুলো ভালো মতো বুঝিয়ে দিতে হবে। সো আপনার অ্যাডাল্টে আপনি যত সহজে আপনি একটা ডায়েট চার্ট ধরিয়ে দিতে পারবেন, বাচ্চাদের ক্ষেত্রে আসলে ডায়েট চার্ট ধরিয়ে দিলে কিন্তু কোনো লাভ নেই। মা বাবাকে আপনি এডুকেট করতেই হবে, আপনার সময় নিয়ে বসতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে গ্লাইসেমিক টার্গেট কত? আমরা অ্যাডাল্টে দেখেছি 6, 7, 8। আমরা যদি গ্রসলি মনে রাখি
কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখেন এখানে লেভেলগুলো একটু ফ্লেক্সিবল। কেন? এখানে সবগুলো লেভেলই একটু বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন ফাস্টিং দেওয়া হচ্ছে রেঞ্জ 5 থেকে 8, পোস্টমিল হচ্ছে 5 থেকে 10, বেড টাইম দেওয়া হচ্ছে 6.7 থেকে 10। এগুলোর একটাই উদ্দেশ্য যে আপনার বাচ্চাটার কোনো রকম কোনো হাইপোগ্লাইসেমিয়া চাইবো না। কারণ যদি বাচ্চাটা স্ট্রিক্ট কন্ট্রোল করতে গিয়ে যদি আমরা মানে রিপিটেড হাইপোগ্লাইসেমিয়ার দিকে বাচ্চাটাকে ঠেলে দিই, তাহলে দেখা যাবে তার খুব আর্লি নিউরন লস হচ্ছে এবং আর্লি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট শুরু হচ্ছে, যেটা একেবারেই আমাদের কাম্য না। সো আমরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট সচেতন থাকবো যে আমাদের ব্লাড সুগার টার্গেট একটু ফ্লেক্সিবল থাকে, কিন্তু আমরা কোনো হাইপোগ্লাইসেমিক ইভেন্টকে আমরা আমরা ইনভাইট করবো না। সো এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে এডুকেশন দেওয়া। এবং একটা বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া হলে তার সিমটম গুলো হয়তো অনেক সময় বলতেও পারবে না, মা বাবাকে বুঝতে হবে ওয়ার্নিং সিমটম গুলো দেখে। যেমন বাচ্চাগুলো খুব ইরিটেবল থাকে, বাচ্চারা ঠিক মতো কথা বলতে চায় না, কান্নাকাটি করে, অনেক বাচ্চা যারা ইয়াং একদম ছোট বাচ্চা বোঝাতে পারে না, অনেক সময় ঘেমে যায়, হ্যাঁ, বা ফলে মানে নন স্পেসিফিক একটা অ্যাবনর্মালিটি থাকে বাবা মাকে, সেগুলো দেখিয়ে আপনাকে মানে বলতে হবে বাবা মাকে ওয়ার্নিং সাইন গুলো, যে এটা হলে আপনি সঙ্গে সঙ্গে ব্লাড সুগার চেক করবেন এবং বুঝবেন যে মানে হাইপোগ্লাইসেমিয়া আছে কি নেই, সেভাবে মেজার নেবেন। আর হিমোগ্লোবিন এ1সি বাচ্চাদের ক্ষেত্রে টার্গেট হচ্ছে লেস দেন 7.5। আচ্ছা, এখানে কিন্তু বাচ্চাদের আমরা অ্যাডাল্টে শুধু আমরা এই পর্যন্ত থেমে গিয়েছিলাম, সাথে আমাদের ছিল হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়ার কিছু টার্গেট ছিল এবং বিএমআই। বাট এখানে বাচ্চাদের আমাদের গ্রোথটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাই তো আমরা বাচ্চাদের গ্রোথ দেখি, আমাদের হচ্ছে বাচ্চারা গ্রোথ হচ্ছে উইদিন 2.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গ্রোথ চার্টে থাকবে। অর্থাৎ আমরা বেশি ওবেসিটিও আমরা দিকে আমরা নিব না বাচ্চাটাকে, আবার আন্ডার ওয়েটের দিকেও আমরা বাচ্চাটাকে আমরা পারমিট করবো না। এটা হচ্ছে উইদিন 2.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে তার গ্রোথ রেটটা থাকতে হবে। ডায়াবেটিক এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট, একটু আগে বলছিলাম যে টিচিং দিতে হবে বাচ্চাটাকে, যদি বুঝতে পারে ট্রেনিং এন্ড এম্পাওয়ারমেন্ট টু টেক পার্ট ইন ট্রিটমেন্ট সাচ এজ এসএমবিজি, মানে মনিটরিং, বাচ্চাটা গ্লুকোজ মনিটরিং কি জিনিস সেটা তাকে বলতে হবে, এডুকেশন দিতে হবে, এবং ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করতে হয় যদি টাইপ 1 বাচ্চাটা ডায়াবেটিক হয়ে থাকে। নট ইভেন ফ্যামিলি মেম্বার্স, ইভেন স্কুল টিচার, ইফ পসিবল স্কুলের যদি কোনো নার্স বা কোনো আয়া থাকে যারা বাচ্চাদের খেয়াল রাখে, তাদেরকেও কিন্তু এই বাচ্চাটার সম্পর্কে স্পেশাল যদি এরকম কোনো থাকে বাবা মাকে বলে দিতে হবে যে নট অনলি আপনার ফ্যামিলি মেম্বার, স্কুলে যেন সে ইনসুলিনটা নিতে পারে, লাঞ্চ টাইমে বা যে কোনো টাইমে ইনসুলিন যেন সে নিতে পারে, তাকে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, অনেক সময় এরকম ইনসিডেন্ট আমরা পেয়েছি যে বাচ্চা লাঞ্চের সময় ইনসুলিন নিতে গিয়েছে, অন্য বাচ্চারা বা অন্য ইভেন আয়ারাও ব্যাপার করেছে, কমপ্লেন করেছে বাচ্চাটা ড্রাগস দিচ্ছে, এরকমও কিন্তু আমরা পেশেন্ট পেয়েছি। সো এই এডুকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাচ্চাটা যেন সেফলি ইনসুলিন নিতে পারে এবং বাচ্চার সারাউন্ডিংস যারা আছে তারা যেন এই ডায়াবেটিক, বিশেষ করে টাইপ 1 বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট, এই ইনফরমেশন গুলো যেন তাদের থাকে, এই সোশ্যাল ট্যাবু বা মিথ গুলা যেন ভেঙে দেওয়া যায়, এই ইয়েটা আমাদের নিতে হবে। এমএনটি এন্ড ড্রাগ ট্রিটমেন্টস হচ্ছে যে এটা হচ্ছে বেসড অন ইন্ডিভিজুয়াল ইউজুয়াল টু নিড। একটা বাচ্চা যেভাবে খায় সেভাবে তার মিল প্ল্যানটা আপনাকে দিতে হবে, সেভাবে ডায়েট চার্টটা তৈরি করতে হবে। Timing and amount of food will depend on type of insulin, physical activity, lifestyle, and results of blood glucose monitoring. All children with diabetes should be referred to a dietitian for counseling and diagnosis of diabetes, and also subsequently if they have problem with their diet adjustment. Age-specific calorie calculating charts are available for measuring diet allowance. ঠিক আছে, ক্যালোরি চার্টটা সবসময় এজ, সেক্স, হাইট মানে বিএমআই স্পেসিফিক হবে সবসময়, এবং মোস্ট লাইকলি যদি আপনারা বাচ্চাটাকে একটা ডায়েটিশিয়ানের কাছে রেফার করেন তাহলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, এখন হচ্ছে ড্রাগস হচ্ছে মেইনলি আমরা টাইপ 1 যেটা আমরা বলি